নমস্কার। আজ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর হলো বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তারা প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং বাংলাদেশ পুলিশের প্রাক্তন কর্তা চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করেছে। প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে। আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধেও মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে। তবে বাংলাদেশ পুলিশের প্রাক্তন কর্তার বিরুদ্ধে মাত্র 5 বছরের কারাদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে। আজকে আমাদের খবরের মূল আলোচনা এটা নিয়েই যে এর প্রভাব বাংলাদেশের ঘরোয়া রাজনীতিতে কি পড়তে পারে, ভারতবর্ষ কি অবস্থান নিতে পারে, তো সেটা নিয়ে আমরা আলোচনা করবো। আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ালের এক্সিকিউটিভ এডিটর অমল সরকার। অমলদা দীর্ঘদিন ধরে বাংলাদেশ অ্যাফেয়ার্স কভার করছেন এবং যোগাযোগ রাখছেন। আজকে রায় ঘোষণার পরপরই যে আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে তার সঙ্গে অমলদা ফোনে কথা বলেন এবং তিনি তার প্রতিক্রিয়া জানান। আমরা সে ব্যাপারেও অমলদার কাছ থেকে জেনে নেব। তার আগে আমি ব্রিফলি অমলদার কাছ থেকে জানতে চাইছি, অমলদা, আজকে এই যে আইসিটি চেয়ারম্যান বিচারপতি গুলাম মুর্তাজা মজুমদার তিনি যে রায় ঘোষণা করেছেন সেই রায়ের ক্রাক্সটা কি? আহ, শেখ হাসিনার বিরুদ্ধে এবং মিস্টার কামালের বিরুদ্ধে 5টি মূল অভিযোগ ছিল, যেটাকে বলা হচ্ছিল যে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে তারা যুক্ত ছিলেন। আদালত, অর্থাৎ এটা তো ট্রাইব্যুনাল এই 5টা অভিযোগকে 3টি চার্জের মধ্যে দাঁড় করিয়েছে। তার মধ্যে একটি হচ্ছে যে শেখ হাসিনা তিনি উস্কানি দিয়েছে নানানভাবে এই যে অশান্তি যেটা হয়েছে। অশান্তি বলতে এখানে আদালত বা সরকার পক্ষ বলতে চেয়েছে যে আন্দোলন দমনে যে হিংসার যে ঘটনাগুলি ঘটেছে তাতে উনি উস্কানি দিয়েছেন। 2 নম্বর হচ্ছে যে উনি হেলিকপ্টার থেকে গুলিবর্ষণের নির্দেশ দিয়েছিলেন। উনি ড্রোন দিয়ে নজরদারি করে আন্দোলনকারীদের খুঁজে বার করার চেষ্টা করেছিলেন তাদের দমন করবেন বলে, এবং সর্বোপরি মারণাস্ত্র ব্যবহার করার জন্য তিনি পুলিশকে নির্দেশ দিয়েছিলেন। এবং নির্দেশগুলি কিভাবে দিয়েছিলেন না, আদালতে যেটা বলা হলো যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন ওই ঘটনার সময় যখন গণ আন্দোলন গত বছর চলছিল, গণ অভ্যুত্থান, তখন তিনি বাংলাদেশ পুলিশের প্রধান ছিলেন, আইজিপি ছিলেন। তিনি রাজসাক্ষী হয়েছেন। তিনি বলেছেন যে একটা কোর কমিটি হয়েছিল, পুলিশ প্রধান, ঢাকার পুলিশ প্রধান এবং বিভিন্ন গোয়েন্দা এজেন্সি, তার মধ্যে ডিজিএফআই যেটা বাংলাদেশ সরকারের বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা ইয়ে, এনএসএ আছে, ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি, এবং আরো অনেক তারা তাদের একটা বৈঠক আসাদুজ্জামান খান কামালের বাড়িতে বেশি রাতে হতো এবং সেখানে শেখ হাসিনার নির্দেশগুলি প্রশাসনকে বলে দেওয়া হতো। চৌধুরী আবদুল্লাহ আল মামুন তিনি তার সাক্ষ্যে বলেছেন যে এই নির্দেশগুলি শেখ হাসিনার কাছ থেকে আসতো এবং কামাল সাহেব আমাদেরকে সেগুলো জানিয়ে দিতেন। এবং এই যে পুলিশ গুলি চালিয়েছে, মারণাস্ত্র ব্যবহার করেছে, এগুলি সবই সরকার, বিশেষ করে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে তাদের মুখ থেকে আসা নির্দেশাবলী। 3 নম্বর বিষয়টি যেটা আদালত বলেছে যে শেখ হাসিনা যেহেতু প্রধানমন্ত্রী ছিলেন, ফলে প্রধানমন্ত্রীর প্রাথমিক কাজ হচ্ছে জননিরাপত্তা নিশ্চিত করা। কিন্তু তিনি ওই সময়টাতে জননিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে চরম নিষ্ক্রিয় ভূমিকা নিয়েছিলেন। এইটা হচ্ছে আরেকটি বিষয়, যেটার কারণে বহু মানুষ হতাহত হয়েছেন বলে আদালত মনে করছে, ট্রাইব্যুনাল মনে করছে। এবং সেই কারণে তারা শেখ হাসিনাকে একটি অপরাধের জন্য যাবজ্জীবন কারাবাস আর বাকি 2টি অপরাধের জন্য তাকে মৃত্যুদণ্ড দিয়েছে। মিস্টার কামালের ক্ষেত্রেও একই ব্যাখ্যা দিয়ে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাবাস দেওয়া হয়েছে। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় আছে অমলদা, আমার মনে বেশ কতগুলো প্রশ্ন রয়েছে একজন সাধারণ দর্শক হিসেবে। যেহেতু সবাই প্রত্যেকে বাংলাদেশের ব্যাপারে এত পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করেন না, তো তাদের অনেকের কৌতূহল হতে পারে। যেমন আজকে যখন রায় ঘোষণা হয় তখন বারবার শেখ হাসিনাকে কোট করে কিছু লাইন বলা হয় যে হাসিনা বলেছিলেন এই, হাসিনা বলেছিলেন ওই। এইগুলো আজকে পেলো কোথা থেকে?
না, এইগুলো যেগুলো মানে আজকে বলে নয়, এগুলি এর আগে সংবাদ মাধ্যমেও প্রচারিত হয়েছে, মানে সমাজ মাধ্যমেও ঘোরাফেরা করছে। শেখ হাসিনা কিছু কথা বলেছিলেন তৎকালীন ঢাকা ইউনিভার্সিটির মানে যিনি ভিসি, তাকে তিনি কিছু নির্দেশাবলী দিয়েছিলেন যে হস্টেল খালি করে দিতে হবে, হস্টেলে কাউকে থাকতে দেওয়া যাবে না, এবং যখনই কোনো ইয়ে হবে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমরা এগুলো বরদাস্ত করব না, এই রকম বিষয়ে কতগুলি। এরকম বিভিন্ন জনের সঙ্গে, যেমন ফজলে নূর তাপস, তিনি শেখ হাসিনার একজন আত্মীয় এবং ঢাকা দক্ষিণ আহ, মানে যে সিটি কর্পোরেশন তার উনি মেয়র ছিলেন। আহ, তার সঙ্গে তার কিছু কথাবার্তা হয়েছিল, যেখানে সেগুলো এই কি কল রেকর্ড রয়ে গেছে? কল রেকর্ড গুলো পরবর্তীকালে গোয়েন্দারা, মানে এটা দর্শকদের সকলেরই জানাও উচিত যে আমরা যেই সব মানে মোবাইলে কথা বলি, কেউ না কেউ কিন্তু মানে দুজনের কথা হয়, কিন্তু তৃতীয় একটি পক্ষ আছে যে সব শোনে, সেটা হচ্ছে যন্ত্র। ফলে সেখান থেকে সব বার করা যায় হ্যাঁ, যে খুব ইন্টারেস্টিংলি আজকে যখন ট্রাইব্যুনালের বিচারপতিরা রায় ঘোষণা করছিলেন, তখন তাপসের নাম উদ্ধৃত করে তিনি বারবার বলছিলেন যে হাসিনা এই বলেছেন, হাসিনা ওই বলেছেন। তো এইটা তার মানে বিভীষণ ছিল। হ্যাঁ, বিভীষণ ছিল। মানে এক তো হচ্ছে যে গোয়েন্দা এজেন্সিগুলো, আমার মনে হয় পৃথিবীর সব দেশেই যিনি যত বড়ই শাসক হন না কেন, গোয়েন্দা বাহিনী আমার ধারণা নিজেদের মতো করে কাজ করে যায়। মানে টপ বসেদেরও সবকিছু তারা নজরে রাখে, এবং আহ, তারা রেকর্ডও করে, এবার প্রয়োজন অনুযায়ী সেগুলো রিলিজ করে। এবং বাংলাদেশে যে পরিস্থিতিটা তৈরি হয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পরে, তাতে এইগুলো যারা রেখেছে তারা এগুলো ফাঁস না করলে, এগুলো প্রকাশ না করলে আবার তাদের গর্দান যেত আর কি। যদিও দেখা গেছে যে আহ, টেলিকম মিনিস্ট্রি তার আন্ডারে একটা এজেন্সি আছে এই ধরনের কনভারসেশনগুলোকে রেকর্ড করা এবং সেগুলোকে আর্কাইভ ইয়েতে করে রাখা। সেখান থেকে অনেক জিনিস ডিলিট করা হয়েছে বলে পুলিশের তরফে এই আদালতে জানানো হয়েছে যে অনেক গুরুত্বপূর্ণ কথোপকথনের জানে প্রমাণ পাওয়া যাচ্ছে ফোন হয়েছে, কিন্তু কি কথোপকথন হয়েছে সেটা রেকর্ড হয়নি। এইখানে অমূল্য একটা ইন্টারেস্টিং ব্যাপার, যে আমরা প্রত্যেকেই জানি যে আজকে জুলাই অভ্যুত্থানের পরে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতবর্ষে আশ্রয়ে রয়েছেন, সবাই জানি, মোটামুটি ভাবে সারা পৃথিবী জানে, বাংলাদেশের মানুষ জানে, ভারতবর্ষের মানুষ জানে। কিন্তু এই আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ আল মামুন, এরা দুজনে কি এখন বাংলাদেশে রয়েছেন, না এরা বাংলাদেশ? এই যে মামলাটা, এটাতে তিনজন আসামি। তার মধ্যে একমাত্র চৌধুরী আবদুল্লাহ আল মামুন, তিনি তাকে মানে ইউনূস সরকার ক্ষমতায় আসে 8ই আগস্ট, তাকে 10ই আগস্ট তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়, এবং তারপরে সেপ্টেম্বর মাসে তাকে গ্রেপ্তার করা হয়। আর তিনি একমাত্র এখন হেফাজতে আছেন, যার এই 5 বছর সাজা হয়েছে। আহ, আর বাকি দুজন হচ্ছে দেশের বাইরে, আইনের ভাষায় তারা পলাতক, অর্থাৎ শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল, তারা পলাতক। এইটাই হচ্ছে আইনের ভাষায় বলা তো হচ্ছে। এখন তাহলে এই যে আজকে চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যিনি রাজসাক্ষী হয়েছেন, তিনি তো যে ধরনের বিবৃতি দিচ্ছেন সেটাকে কন্ট্রাডিক্ট করার মতন যাদের বিরুদ্ধে বলছিল, শেখ হাসিনার বিরুদ্ধে বলছেন, তো শেখ হাসিনার পক্ষ থেকে তো সেটাকে কন্ট্রাডিক্ট করা। কোনো তো উপায় নেই। একটা যেটা আছে যে এই ট্রাইব্যুনালের আইনে আছে যে যে কোনো আসামির হয়ে রাষ্ট্রপক্ষ একজন আইনজীবী দেবে। এখানেও শেখ হাসিনা এবং কামালের জন্য একজন আইনজীবীকে রাষ্ট্রপক্ষ দিয়েছে, কিন্তু একটা ভিডিও প্রকাশিত হয়েছে যে সেখানে বিচারপতি সেই আইনজীবীকে বলছে যে আরে আপনি সব মিডিয়াকে বলছেন যে আপনার আপনার আসামি আপনার মক্কেল নির্দোষ। মানে এটা শুনানি শেষ হয়ে যাওয়ার পর ঘরোয়া আলোচনায় তখন তিনি হাসতে হাসতে বলছেন, স্যার এগুলো তো আমাকে বলতেই হবে, আমার তো অন্য কিছু বলার উপায় নেই, এগুলো তো আমায় পাবলিকলি বলতে হবে। এটার মানে হচ্ছে যে তিনিও একটা দায়সারা কতগুলি মানে বক্তব্য পেশ করেছেন, যেখান থেকে মানে শেখ হাসিনা বা আসাদুজ্জামান খান কামালকে রক্ষা করার কোনো উপায় নেই। আর এর জন্য আইনজীবী ছিলেন আবদুল্লাহ আল মামুনের, জন্য আইনজীবী ছিলেন, এবং তিনি যেহেতু রাজসাক্ষী হয়েছেন, এবং এই জাজমেন্টে এই যে মানে আমি পুরো জাজমেন্টটা তো লাইভ শুনলাম, প্রায় পৌনে 3 ঘন্টা, 3 ঘন্টার সকাল 10:30 থেকে শুরু হয়েছে। বারে বারেই এনার কথা এসছে যে উনি যা বলেছেন
তাতে এইটা প্রতীয়মান হয়। আমার নিজের ধারণা, আমি আইনের মানে বিশারদ নই, কিন্তু আমার ধারণা যে একজনের কথার ভিত্তিতে, যদিও 54 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে, কিন্তু সেগুলো ডিফারেন্ট অ্যাকাউন্ট। মানে মূল বিষয়টা কিন্তু আব্দুল্লাহ আল মামুন। তো তার কথার ভিত্তিতে মৃত্যুদণ্ড তো একটা ছেলে মানুষই ব্যাপার নয়। আমি জানি না যে এইরকম একটা জাজমেন্ট যে বিচারপতিরা দিলেন, তারাই বা আইনের কোন উপলব্ধি থেকে এটা দিলেন যে একজন মাত্র লোক বলছে আমাকে এই করতে বলেছিল, আমি এই করেছি। এবং তিনি যে সত্যি কথা বলছেন কিনা তার কোনো প্রমাণ নেই। ক্রস করার কোনো উপায় নেই। আর তিনি তো দুধের শিশু নন, তিনি 35 বছর বাংলাদেশ পুলিশে চাকরি করেছেন। আরে তোমাকে মানুষ মারতে বললে আর তুমি মেরে দিলে? তো তোমার তো একটা নৈতিক দায় রয়েছে। তোমার তো নৈতিক দায় আছে, তুমি তো পাল্টা বলতে পারতে যে এই পরিস্থিতিতে আমরা, যেটা সেনা প্রধান, তিনি পরবর্তীকালে নানান রকম দেখা যাচ্ছে তিনি নানা রকম ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু 3 আগস্ট সেনাপ্রধান কিন্তু বাহিনীর সঙ্গে মিটিং করার পরে তিনি একটা বিবৃতি দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে কোনো পরিস্থিতিতে সেনাবাহিনী জনগণের পাশে থাকবে। তাই তাই তো। হ্যাঁ, কারণ হচ্ছে সেনাবাহিনীর দায়িত্ব হচ্ছে যে নাগরিকদের রক্ষা করা, পুলিশেরও তাই দায়িত্ব। এবং কিন্তু সেনাবাহিনী কখনোই নাগরিকদের উপরে হামলা করতে পারে না। এক্স্যাক্টলি, ফলে পুলিশ গুলি করে মানুষ মারবে, তারপরে বলবে যে আমার বস আমায় বলেছিল। এইটা কিন্তু, এই সুরক্ষা কিন্তু ফৌজদারি দণ্ডবিধিতে দেওয়া নেই। গুলি চালানোর ক্ষেত্রে পুলিশকেও কিন্তু একটা সিদ্ধান্ত নিতে হবে যে, এবং বলা আছে যে গুলি চালানোর যে অর্ডার যখন ম্যাজিস্ট্রেট অ্যালাউ করে, তখনও বলা হয় কোমরের নিচে, অর্থাৎ হত্যার উদ্দেশ্যে নয়, হামলাকারীকে নিষ্ক্রিয় করে দেওয়ার জন্য। এখানে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম হচ্ছে মাথায়, মানে খুলি উড়ে গেছে প্রচুর মানুষের। এখন এখানে যেটা আজকে মোস্ট ইম্পর্টেন্ট আমরা দেখেছি যে, এবং খুব এক্সপেক্টেড, রায়টাও যেমন এক্সপেক্টেড, দেওয়াল লেখন পরিষ্কার ছিল যে আজকে রায় কি ঘোষণা হতে চলেছে। মানে বাংলাদেশে একজন শিশুও হয়তো এটা জানতেন যে এটা জানতো কি হবে। আর শেখ হাসিনারও বুঝতে অসুবিধা হয়নি। তার ফলে দ্য মোমেন্ট আজকে রায় ঘোষণা হয়েছে, শেখ হাসিনা ভারতবর্ষে বসে জানিয়েছেন যে এটা হচ্ছে একটা প্রহসনের বিচার, কারসাজি করে রায়টা ঘোষণা করা হয়েছে, এবং এই রায় আগে থেকে লিখে রাখা ছিল। এবং তিনি এই যে গোটার বিচার প্রক্রিয়া, তার যে ফান্ডামেন্টাল, অর্থাৎ তার যে মৌলিক যে আধার, সেটা নিয়েই কোয়েশ্চেন করেছে। আমার বক্তব্য হচ্ছে যে মৃত্যুদণ্ডে সাজা সাজানো হয়েছে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে। তিনি রায় ঘোষণার পরপরই সম্ভবত প্রথম আপনার সাথেই কথা বললেন। হ্যাঁ, ওয়ালকেই তিনি প্রথম, মানে প্রথম আমি তো ওনার সাক্ষাৎকার। সঙ্গে আমার কথা হলো, মানে বিচারপতি যখন বিচারপতি বললেন যে আজকের কার্যক্রম এখানেই শেষ হলো, তার কয়েক 2-3 মিনিটের মধ্যে আমি ওনাকে ঠিক। তো ফোন তিনি করেছিলাম। কি বললেন? না, তিনি কিন্তু শেখ হাসিনা যে কথাটা বলেছেন, উনি সেটাই বলেছেন যে আমার তো এটা জানাই ছিল, ফলে আমার এর জন্য গতকাল রাতে ঘুম নষ্ট হয়নি, বা এই কারণে কোনো টেনশন আমার হয়নি। আমার এটা জানাই ছিল যে এইরকম একটা জাজমেন্ট আসবে, কারণ এটা তো এই বিচারপতির জাজমেন্ট নয়, এটা মানে উনি বলতে চাইছেন যে ইউনূস সরকারের কাছ থেকে জাজমেন্ট। ইয়ে দেওয়া, এটা জাস্ট উনি জাস্ট পাঠ করলেন আদালতে এসে। এটা তো অন্য জায়গা থেকে লেখা একটা জাজমেন্ট, এটাই উনি আমাকে বললেন। এবং উনি এটাই বললেন যে আহ, এই যে আব্দুল্লাহ আল মামুন যে কথাগুলো বলছেন যে আমাদের এইরকম নির্দেশ দেওয়া হয়েছিল, উনিও এই প্রশ্নটা তুলেছেন যে উনি একজন অভিজ্ঞ পুলিশ অফিসার। ঠিক। তো উনি আজকে এরকম বলছেন। এখন আমাদের দেশে অনেকেই মির্জাফর এর ভূমিকা পালন করছে, এবং কারণ তাদের উপরে চাপ আছে, তাদের নানা ধরনের স্বার্থ কাজ করছে। আমাদের একটা স্টোরি কিন্তু আমরা করেছিলাম যখন ইনি রাজসাক্ষী হলেন, আমি একটা ভিডিও করেছিলাম যে কেন আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হলেন। তার একটা বড় কারণ ছিল যে এই ট্রাইব্যুনালে তার একজন রিলেটিভ আছেন, ও আচ্ছা। এবং সেই সূত্র ধরে এই পরামর্শটা তার স্ত্রীর কাছে গিয়েছিল। তিনি এসে কান্নাকাটি করছিলেন যে তাকে, কারণ তারাও বুঝতে পারছিলেন যে এই ট্রাইব্যুনাল কি ধরনের সাজা দিতে পারে। ফলে তিনি তার সন্তানকে নিয়ে এসে, এটা স্বাভাবিক, স্ত্রী তো সেটা করবেনই, তার স্বামীকে বাঁচানোর চেষ্টা করবেন, এটার মধ্যে আমি কোনো অপরাধ দেখি না। একেবারে যা একজন স্ত্রীর করা উচিত তাই উনি করেছেন। কিন্তু যেটা জানা গেছে বিভিন্ন ইয়ে থেকে, যে ওনার উপরে প্রচুর মেন্টাল টর্চার, টু সাম এক্সটেন্ট ফিজিক্যাল টর্চারও হয়েছে। ফাইনালি উনি কিছুতেই রাজি হচ্ছিলেন না। স্ত্রীকে দিয়ে এক ধরনের মানে ইমোশনাল ইয়ে করা হয়, অন্যদিকে ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল টর্চার চলতে থাকে। এবং এই গোটা জিনিসটা ওনার ওই দুঃসম্পর্কের রিলেটিভ গোটা জিনিসটা লিয়াজও করেছেন। ফলে ইনি যে রাজসাক্ষী হয়েছেন, এনাকে যদি আগামী দিনে কোনো উচ্চ আদালতে জেরা করা হয়,
আমার ধারণা যে মিথ্যাচারের অভিযোগে ইনি বড় বিপদে পড়বেন। এখন তো ওনার 5 বছর সাজা হয়েছে, কিন্তু ওনার বয়ানের ভিত্তিতে কারোর মৃত্যুদণ্ড হয়েছে। ফলে পরবর্তীকালে কোনো বিচারক যদি ন্যায্য বিচার করেন, তাহলে ওনাকে কিন্তু ছাড়বে না, কারণ আপনার কথার ভিত্তিতে মৃত্যুদণ্ড হয়েছে। একটা কথা অমলদা ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে ভারতবর্ষের ঘরোয়া রাজনীতিতেও ইদানিংকালে আমরা দেখেছি যে অনেকেই অভিযোগ করেন যে এই বিচার ব্যবস্থার উপরে রাজনৈতিক প্রভাব। মমতা বন্দ্যোপাধ্যায়কেও আমি বলতে শুনেছি, পরিষ্কারভাবে বলতে শুনেছি যে এরা খুব দুর্ভাগ্যজনক যে বিচার ব্যবস্থার উপর রাজনৈতিক প্রভাব খাটানোর চেষ্টা হচ্ছে, ইত্যাদি ইত্যাদি। তো এই যে আজকে বাংলাদেশে রায় ঘোষণা করা হলো এবং মুর্তাজা গোলাম গোলাম মুর্তুজা মুর্তাজা মজুমদার। মজুমদার, গোলাম মুর্তুজা মজুমদার যে ট্রাইব্যুনালের চেয়ারম্যান, তো শেখ হাসিনা তিনি তো আজ পরিষ্কারই বলেছেন যে প্রহসনের বিচার এবং এই রায় লেখা হয়েছে, তার মানে তিনি সরাসরি বিচার ব্যবস্থার মধ্যে একটা সন্দেহ প্রকাশ করলেন। এবার আমি ব্যাপারটাকে একটু ডাইরেক্ট করে বলতে চাইছি, সেটা হচ্ছে যে বাংলাদেশের ঘরোয়া রাজনীতিতে এই বিচারপতি গোলাম মুর্তুজা মজুমদার, তার বিরুদ্ধে কি কোনো রাজনৈতিক প্রভাব, জামাতের সাথে সম্পর্ক, বিএনপির এখানে প্রভাব, ইউনুসের প্রভাব, কোনো অভিযোগ রয়েছে? কারণ তিনি দীর্ঘ তার যে যখন মানে তার যখন কৈশোরকাল, তিনি সেই সময় বাংলাদেশে মুক্তিযুদ্ধ দেখেছেন। তার যখন তারুণ্য, সেই সময় তখন শেখ মুজিব নিয়ে একটা বাংলাদেশের একটা উন্মাদনা রয়েছে, যার ওই সময়টা যিনি ছাত্র রাজনীতি মানে ছাত্র অবস্থা কেটেছে, তার মধ্যে মুক্তিযুদ্ধের একটা প্রভাব থাকা স্বাভাবিক। তো বিচারপতি এইসব সবসময় প্রভাব মুক্ত হবেন, কিন্তু আজকে যখন এই যে রায় ঘোষণা হলো এবং শেখ হাসিনা যখন বারবার বলছেন যে প্রহসনের বিচার, বা আসাদুজ্জামান বলছেন যে প্রহসনের বিচার, তখন আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই যে এনার কি যে কোনো পরিচয় আছে বা এনার উপরে প্রভাবে কোনো অভিযোগ রয়েছে? আমি এই প্রশ্নটার উত্তর আসার আগে আমি আরেকটি বিষয় বলি। শেখ হাসিনারও যে বিবৃতিটা এসছে, তাতে যে পয়েন্টটা নেই, এটা যে কেউ এটাকে প্রহসনের বিচার বলতে পারে, যিনি একজন কি বলবো সচেতন নাগরিক। বাংলাদেশে মৃত্যুদণ্ডের মতন গুরুতর বা যাবজ্জীবন সাজার মতো হতে পারে এই রকম যে চার্জের যে মামলাগুলো, তার গড়ে সময় লাগে 10 বছর, অ্যাভারেজ, মানে কোনোটা 20 বছর লাগে, 10 বছর। এই যে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হলো, এর জন্যে এই বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মোট 143টি ওয়ার্কিং ডেজের মধ্যে তারা এই কাজ সম্পন্ন করলো। ফলে বোঝাই যাচ্ছে যে নির্বাচন সামনে ফেব্রুয়ারি মাসে, এবং তাজুল ইসলাম যিনি চিফ প্রসিকিউটর সরকারের তরফে মেন আইনজীবী, তিনি আজ থেকে 4-5 মাস আগে বলেছিলেন যে আমরা অক্টোবর বা নভেম্বরের মধ্যে, মানে নভেম্বরের মাঝামাঝির মধ্যে আমরা এই বিচার কাজ শেষ করে রায় ঘোষণার ব্যবস্থা করব। সো এভরিথিং প্রিডিফাইন্ড, এবং 143 দিনের মধ্যে সাবেক প্রধানমন্ত্রীর গোটা পৃথিবীতে এর কোনো নজির নেই। পৃথিবীতে কিন্তু সাবেক প্রধানমন্ত্রী, মন্ত্রী, রাষ্ট্রপতি অনেকের বিচার হয়েছে। এমনকি সাদ্দাম হুসেনকেও যে ফাঁসি দেওয়া হয়েছে আমেরিকা, তারাও কিন্তু এই জিনিস কখনো করেনি। তারা তাকে গ্রেপ্তার করেছে, তার বিচার করেছে। হ্যাঁ, বিচার নিয়ে অনেক প্রশ্ন আছে, কিন্তু 140 ডেজ, 143 ডেজ আপনি একটা লোককে মৃত্যুদণ্ড দিয়ে দেবেন, এটা কি বিচার? মানে আমি বলছি যে প্রচলিত কথাগুলো আমরা বলি, প্রহসন, কাজীর বিচার, এগুলো কোনোটাই নয়। এটা হচ্ছে মানে বলা যায় যে কি বলা যায়, মানে এক ধরনের স্পিড ট্রায়াল, মানে আমি প্রিডিসাইড। না, ফলে তার একটা কারণ হতে পারে অমলদা, যেটা আমার মনে হচ্ছে, সেটা হচ্ছে যে বাংলাদেশে জাতীয় নির্বাচন আসছে, ফলে হয়তো টার্গেটই বেঁধে দেওয়া হয়েছিল যে একদমই তাই, যে জাতীয় নির্বাচনের আগেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের সাজা হয়ে যাবে, একদমই তাই, একদমই তাই। যাতে করে বাংলাদেশে সেই একটা নিষ্কণ্টক এবং হচ্ছে যে একটা একতরফা নির্বাচনের পথ প্রশস্ত হয়ে যায়। ফলে ইউনুসও কিন্তু ইউনুসের বিরুদ্ধেও কিন্তু ক্রমাগত ভাবে বা ক্রমশ যে একটা স্বৈরাচারী শাসকের তকমা কিন্তু লেগে যাচ্ছে। হ্যাঁ, অবশ্যই। এবং আমার যেটা মনে হয় যে এই যে জাজমেন্টটা হলো, আগামীকাল আওয়ামী লীগ কমপ্লিট শাটডাউনের ডাক দিয়েছে বাংলাদেশে। সেটা কতটা সফল হবে কি না হবে আমি সেই বিতর্কে যাচ্ছি না, কিন্তু এটা ঠিক যে 13ই নভেম্বর তারা যে লকডাউনের ডাক দিয়েছিল ঢাকায়, সেটা কিন্তু আলটিমেটলি গোটা বাংলাদেশেই সফল হয়েছিল। এখন সরকার আরো বেশি মানে কোমর বেঁধে মাঠে নেমেছে। পুরো সেনাবাহিনীকে একটা অংশ, মানে প্রায় 50%কে ব্যারাকে পাঠিয়েছিল, যে ইলেকশনের সময় যেহেতু তাদের ডিউটি করতে হবে, তাদের সবাইকে ময়দানে নামিয়েছে। বাংলাদেশ ভারতের যে সীমান্তগুলো, সেই এলাকাগুলো অনেকটা ফাঁকা, কারণ সব বিজেপিকে নিয়ে চলে যাওয়া হয়েছে দেশের মূল ভূখণ্ড যে আওয়ামী লীগকে করা।
কিন্তু আমার মনে হয় যে একটা অশান্তিও কিন্তু তৈরি হবে। গত কয়েকদিন ধরে যেভাবে ককটেল বিস্ফোরণ এবং আরো নানাবিধ ঘটনা হচ্ছে, সেখান থেকে যেটা মনে করা হচ্ছিল যে হাসিনাকে ফাঁসি দিয়ে ভোটের একটা পোলারাইজেশন করে আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচনটা করিয়ে নেওয়া যাবে, কিন্তু ফাইনালি যে ধরনের অশান্তি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে, সেটা হলে কিন্তু কোনো একটা দেশে অবাধ নির্বাচন হতে পারে না। ফলে বিএনপির মধ্যেও এই শঙ্কাটা আছে যে ভোটটা সত্যি হবে কিনা, এই শঙ্কাটা কিন্তু আছে। এবং ইউনূসের এটাও ডিজাইন কিনা যে এই হাসিনার রায়টাকে কেন্দ্র করে যে অশান্তিটা তৈরি হবে, তাতে তো উনি রিটেন করে যাবেন, হ্যাঁ, মানে মানে তার পারপাস সার্ভ হয়ে যাবে। তার পারপাস সার্ভ হয়ে যাবে, উনি থেকে যাবেন। যে কারণ ইলেকশন কমিশন বলবে যে আমি তো এই পরিস্থিতিতে ভোট করার মতো পরিস্থিতি মানে নেই, অন্তর্বর্তী সরকার ক্ষমতা চালিয়ে যান। তা থেকে গেল। কারণ এই সরকারের কোনো মেয়াদ সংবিধানে বেঁধে দেওয়া নেই। এবং ইউনিসের হচ্ছে যে দুটোতেই লাভ, ভোট হলেও তিনি থাকবেন, ভোট এক্স্যাক্টলি তাই। ভোট না হলেও অন্তর্বর্তী সরকার চালিয়ে বিএনপির সঙ্গে তার একটা বোঝাপড়া আছে যে ভোট হলে পরে তিনি রাষ্ট্রপতি হয়ে যাবেন, কারণ সবারই এক্সিট রুট দরকার। কারণ রাষ্ট্রপতি হলে তিনি একটা রক্ষা কবচ পেয়ে যাবেন। তার এই যে গ্রামীণ ব্যাংক নিয়ে যেসব মামলা, তিনি যেসব সুযোগ সুবিধা নিয়েছেন, রাষ্ট্রপতির বিরুদ্ধে তো মামলা করা যায় না। এটা ভারতেও সত্যি, বাংলাদেশেও সত্যি। ইমিউনিটি পেয়ে যাবেন। ইমিউনিটি পেয়ে যাবেন, ফলে উনি 5 বছর তো ওখানে ওইভাবে কাটিয়ে দেবেন। এবার অমূল্য, আমরা আমাদের আলোচনা আজকে হয়তো আমরা শেষের দিকে চলে এসেছি, সেটা হচ্ছে যে একটা প্রশ্ন থেকে যায় যে আজকে এটার পরে ভারতবর্ষের কি অবস্থান হবে। না, আমি যেটা আজকে সকালে আমরা ওয়ালে, সম্ভবত ওয়ালেই এই খবরটা প্রথম বেরোলো যে আহ, এই ট্রাইব্যুনালের কাছে সরকারের তরফে, এগুলো আজকে জাজমেন্টের বিষয় নয়, আলাদা করে সরকারের তরফে শেখ হাসিনার জন্য আবার নতুন করে গ্রেপ্তারি পরোয়ানা জারির একটা নির্দেশ দেওয়া হয়েছে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আগামীকালই বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, তিনি অন্য একটি কাজে, অর্থাৎ আমাদের এখানে আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত একটি সম্মেলন দিল্লিতে হবে বুধবার, তিনি তাতে অংশ নিতে আসছেন। এবং তার সঙ্গে আমাদের মিস্টার অজিত ডোভাল, আমাদের নিরাপত্তা উপদেষ্টার একটা 1-to-1 ডিসকাশনের সম্ভাবনা আছে। এটা অনেকেই মনে করছেন যে সেখানে হয়তো মৌখিকভাবে আবার তিনি দাবিটা পেশ করতে পারেন। এবং ইতিমধ্যে তো বাংলাদেশ সরকারের তরফে এই দাবিটা গত বছর নভেম্বর মাসেই পেশ করা আছে যে শেখ হাসিনাকে ফেরত দেওয়া হোক। এই দাবিটা বাংলাদেশ আরো জোরালোভাবে করবে এবার, যেহেতু একটি আদালতের জাজমেন্ট আছে। আওয়ামী লীগ বলছে অবৈধ, আমরাও মানে মানে বিভিন্ন মানুষ এটার বিচার নিয়ে তাদের মধ্যে প্রশ্ন আছে, কিন্তু এটা তো একটা আদালত সরকারের নিয়ম অনুযায়ী তৈরি হয়েছে। ফলে এখন আরো জোরালোভাবে তারা এই দাবিটা পেশ করবে। কিন্তু আমার মনে হয় যে এই একটা আদালতের রায়কে হাতিয়ার করে দেখালে পরেই ভারত সরকার সঙ্গে সঙ্গে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না। তার একটা বড় কারণ হচ্ছে শেখ হাসিনা যে ভারতে আছেন, এটা ঠিক যে আমরা আশ্রয়ের কথাটা বলছি, উনি নিজেও বলেন যে আমি আমি এর আগেও মানে বঙ্গবন্ধু হত্যার পরে ভারত আমাকে আশ্রয় দিয়েছিল, আবার আমি এখানে এসেছি। এটা ঠিক যেটা আশ্রয়, উনি আমাদের অতিথি। কিন্তু একটা জায়গাতে খেয়াল রাখতে হবে যে আওয়ামী লীগ এবং বিশেষ করে শেখ হাসিনা, তার সঙ্গে নরেন্দ্র মোদী এবং বাংলাদেশ এবং ভারত এবং ভারতের অন্যান্য রাজনৈতিক দল যারা এই মৌলবাদ, সন্ত্রাসবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তাদের একটা কিন্তু কমন ইন্টারেস্ট আছে। শেখ হাসিনা কিন্তু বাংলাদেশে তার বিরুদ্ধে যে নিপীড়ন, নির্যাতন, গণতন্ত্র হত্যা, এগুলি নিয়ে আমি অন্তত তাকে কোনো সার্টিফিকেট দিতে পারি না। তার বিরুদ্ধে অভিযোগগুলি নিয়ে নিশ্চয়ই এত হাজার হাজার মানুষ এইভাবে প্রতিবাদ করতেন না। কিন্তু যে ভালো কাজটা তিনি করেছেন, সেটা শুধু বাংলাদেশ নয়, আমরাও তার দ্বারা উপকৃত। বিশেষ করে আমাদের উত্তর পূর্বের রাজ্যগুলি যে এখন একটু নিশ্চিন্তে ঘুমোতে পারে মানুষ, তার কারণ বাংলাদেশকে তিনি জঙ্গি মুক্ত করেছিলেন। বাংলাদেশে মৌলবাদী, উগ্র মৌলবাদ, ইসলামাইজেশনের যে চেষ্টা হচ্ছিল, সেটাকেও তিনি অনেকভাবে দমন করেছেন। হ্যাঁ, সেটা 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 আমার মনে আছে। তার কারণ হচ্ছে ভারতবর্ষের তরফ থেকে লাগাতার একটাই অভিযোগ যে সীমান্তবর্তী এলাকাগুলোতে যে জঙ্গি শিবির, এবং সেটা আমার বিএনপি আমলে যেটা ছিল, বিএনপি আমলে যেটা ছিল, এবং তৎকালীন বিদেশমন্ত্রী বাংলাদেশ সফরে গিয়ে বলেছিলেন যে এই যে জঙ্গি শিবিরের জঙ্গিরা, তারা তো মঙ্গল গ্রহ থেকে আসছে না, তাহলে তো তোমার এখান থেকেই আসছে, এবং উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে। সেইটা কিন্তু শেখ হাসিনা স্বভাবতই এইরকম একজন নেত্রীকে আমি যদি জেনে শুনে, যে যেখানে বিচারটা ক্যাঙ্গারু কোর্টে একটা প্রহসনের বিচার হয়েছে এবং যে শাসকেরা আছেন এবং
তার তো একটা নিরাপত্তার প্রশ্ন আছে। ওখানে আদালতে অভিযুক্তকে আদালতের মানে করিডোর মানে চত্বরের মধ্যে পিটিয়ে মেরে হাসপাতালে পাঠিয়ে দিচ্ছে, কারো তো নিরাপত্তার কোনো কিছু নেই। এখন উনি সাবেক প্রধানমন্ত্রী, ওনার যে রাজনৈতিক ওজনটা, সেটা তো মানে এই উপমহাদেশে খুব কম মানুষের আছে। তার বাবা একটা দেশের আহ, মানে জন্মদাতা, মানে মূল কারিগর, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। তিনি আওয়ামী লীগের 42-43 বছর ধরে টানা সভাপতি, তিনি 5বারের প্রধানমন্ত্রী। তো স্বভাবতই ভারত সরকারকে কিন্তু এটা মাথায় রাখতে হবে যে আমি যদি একে হায়নার মুখে ঠেলে দিই শুধুমাত্র দ্বিপাক্ষিক সম্পর্কের ইয়েতে, তাহলে ভারতের যে সমস্যাটা হবে, যে আমরা যে পাকিস্তান সহ আরো বিভিন্ন ইয়েতে লড়াই করছি মৌলবাদ, সন্ত্রাসবাদ এবং এই ইসলামিক জঙ্গিবাদের বিরুদ্ধে, এই জায়গাতে কিন্তু আমাদের অবস্থানটা লঘু হয়ে যাবে। ফলে আমার এটা মনে হয়, ভারত সরকার কি করবে জানি না, কিন্তু আমার মনে হয় যে এইটা একটা মেজর কনসিডারেশন, যে শেখ হাসিনাকে কেন আমরা আহ, আতিথেয়তা দিয়েছি, সুরক্ষার ইয়ে, এবং উনি যে দিল্লিতে আছেন তা ওনাকেও কিন্তু মানে সরকারিভাবে না হলেও উনি কিন্তু একটি রাষ্ট্রীয় মর্যাদাতেই আছেন। আমাদের ক্যাবিনেট মিনিস্টাররা, মানে প্রথম সারির ক্যাবিনেট মিনিস্টাররা যে ধরনের বাংলো পান, যে ধরনের নিরাপত্তা পান, যে ধরনের সুযোগ সুবিধা পান, চিকিৎসা থেকে শুরু করে এভরিথিং তাকে দেওয়া হয়েছে। এবং আমি বলবো যে এটার পেছনে ভারত সরকারেরও এই ভাবনাটা আছে যে এই মহিলা, তিনি তার ঘরোয়া রাজনীতিতে অপ্রিয় হয়েছেন, কিন্তু এই মহিলার অনেক পদক্ষেপ ভারতও তার দ্বারা উপকৃত। ঠিক, আমারও তাই মনে হয় যে ব্যক্তিগতভাবে যে হাসিনাকে তো এই যে ট্রাইব্যুনাল, বাংলাদেশের ট্রাইব্যুনাল যাই রায় দিক না কেন, ভারতবর্ষের তরফ থেকে হাসিনাকে তুলে দেওয়া এসব কোনো প্রশ্নই আসে না। প্রশ্ন যদি উঠতোই তাহলে ভারত প্রথম অন দ্য ভেরি ফার্স্ট প্লেস শেখ হাসিনাকে ভারতবর্ষে আশ্রয় দিত না। সুতরাং এই প্রশ্ন উঠবেই না। যে প্রশ্নটা উঠছে বা দেখার সেটা হচ্ছে যে আজকের যে ট্রাইব্যুনালের রায়ের প্রভাব বাংলাদেশের ঘরোয়া রাজনীতিতে কিরকম পড়ে, এবং বাংলাদেশের যে জাতীয় নির্বাচন আসন্ন বলা হচ্ছে। আজকে সকালবেলা মোহাম্মদ ইউনূস তিনিও যে বৈঠক করেছেন যে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন, যে সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের জন্য যে তিনি বৈঠক করেছে, আদৌ সেই যে নির্বাচন হবে কিনা এবং অন্তর্বর্তী সরকার আবার চালিয়ে যাবে কিনা, এই সবটা কিন্তু দেখার রয়েছে। ফলে আজকে যেটা হলো সেটা একটা প্রত্যাশিত ঘটনা মাত্র, তার একটা ম্যানিফেস্টেশন আমরা দেখলাম হয়তো, কিন্তু আগামী দিনে এর কি প্রভাব বাংলাদেশের ঘরোয়া রাজনীতিতে পড়তে চলেছে আমার মনে হয় সেটাই সবচেয়ে বেশি আগ্রহের বিষয়। আজ এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।